কনকনে পৌষের সকাল, হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। শিশির ভেজার সকালেই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওএসটেল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 11 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। দর্শক, আজ আয়োজনের শুরুতে একটি দুঃসংবাদ দিতে হচ্ছে। গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। দর্শক, এই দুঃসংবাদটি জানতে চলুন দেখে আসি আজকের দিনের প্রধান শিরোনামগুলো চোখ বোলাবো পত্রিকার পাতায়। শুরুতেই আমার হাতে আছে সমকাল। ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম। 48 ঘন্টার মধ্যে মুইদ ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি না করে কিভাবে অপসারণ করতে হবে সেই কোর্স আমাদের জানা আছে। এবিএম আব্দুস সাত্তার। তার নিচে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে বাকিদের। 7 খুন নিয়ে র্যাবের ব্রিফিং। রিমান্ডে আকাশ মণ্ডল, একার পক্ষে হত্যাকাণ্ড নিয়ে সন্দিহান পুলিশ। এক হত্যাকাণ্ডে 2 মামলা, জানে না পরিবার। অভ্যুত্থানে নিহত আলামিন, এজাহারে কি লেখা, আসামি কারা, বাদীরও অজানা। 5 আগস্ট রাতে গুলিবিদ্ধ হন বাড্ডায়। মামলায় ঘটনাস্থল হাতিরঝিল ও ভাটারা। নিচে কয়েকটি শিরোনাম দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়েও ভাবা হচ্ছে। সাক্ষাৎকারে আলী রিয়াজ। ফ্লাইওভারের রাজস্বে লুকোচুরি, বছরে গচ্চা কয়েকশো কোটি টাকা। একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, এই ছিল মোটামুটি সমকালে। চলে যাচ্ছে প্রথম আলোতে। দেখি নেই প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার। ইসি অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান করার কথা ভাবছে সংস্কার কমিশন। ব্যবস্থা নেওয়ার পদ্ধতি ও প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। 3টি বিতর্কিত নির্বাচন করে পার পেয়ে গেছে কমিশন। র্যাবের ভাষ্য, ক্ষোভ থেকে 7 জনকে হত্যা করেন জাহাজেরই এক লস্কর, যেমনটি পড়ছিলাম সমকালেও। কৃষিতে দুর্যোগের আঘাত, খাদ্যে মূল্যবৃদ্ধির বছর। ফিরে দেখা 2024 বছর জুড়ে শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের আঘাত সত্ত্বেও দেশে চালের উৎপাদন খুব বেশি কমেনি। জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। প্রস্তাবিত সুপারিশকে অযৌক্তিক বলছে প্রশাসন ক্যাডার। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে 26টি ক্যাডারের পরস্পর বিরোধী অবস্থান, চাপের মুখে কমিশন। দর্শক, এই ছিল মোটামুটি প্রথম আলোতে। এবার আমার হাতে আছে যুগান্তর। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি। সংকট দিয়ে বছর শুরু, পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়িয়েছে। তারেক রহমানের নেতৃত্ব, পরিবর্তনের রাজনীতি ও দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা সর্বমহলে। পাসপোর্ট বাতিল সাবেক দুদক কমিশনারের। দর্শক, এই ছিল যুগান্তরে। এবার আমার হাতে আছে কালের কণ্ঠ। মুইদের পদত্যাগে 48 ঘন্টা আলটিমেটাম, প্রশাসন ক্যাডারের প্রতিবাদ সভা। 2টি বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, মুইদ চৌধুরীর উদ্দেশ্যে আব্দুস সাত্তার। আমলাদের পাশে দাঁড়ালেন কর্মচারীরা। নতুন দলে ঢুকে এমপি প্রার্থী হওয়া যাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে প্রস্তাব প্রস্তুত। পুরনো দলে 3 বছর অপেক্ষায় থাকতে হবে। দলগুলোকে সদস্যদের ডাটাবেস করতে হবে। সংযোজন হচ্ছে 10টি গুরুত্বপূর্ণ বিধান। ঠাকুরগাঁওয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি।
ওজন কারচুপিতে কৃষকের ক্ষতি ৩৫,০০০ কোটি টাকা। ৪৮ কেজি পণ্য দিলে ৪০ কেজি দাম পান কৃষক। দর্শক, এই ছিল কালের কণ্ঠে। এবার আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। চলে যাচ্ছে ইত্তেফাকে। সীমান্তে আরাকান আর্মি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এটা আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান। রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, যোগাযোগ স্থাপন জরুরি। বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, ঐক্যমত্যে পৌঁছেছে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়। বেতন ভাতা নিয়ে ক্ষোভ থেকে 7 সহকর্মীকে একাই খুন করেছেন ইরফান, যেমনটি পড়ছিলাম বাকি পত্রিকাগুলোতে। দর্শক, এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আয়োজনের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। এবং সেই আগুন নেভাতে গিয়ে ইতোমধ্যে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। এবং সে বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। সাদ, এখনকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ইপসিতে এখন থেকে 6 ঘন্টা আগে গভীর রাত 2টার কিছু আগে কিন্তু এই আগুনের ঘটনা ঘটে সচিবালয়ের 7 নম্বর ভবনে। 7 নম্বর ভবনে এরপর কিন্তু প্রথমে 6টি ইউনিট, তারপরে 8টি ইউনিট, এবং এভাবে করে আগুনের ভয়াবহতাটা যত বেড়েছে ইউনিটের সংখ্যা তত বেড়েছে। এখনকার চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, সচিবালয়ের 7 নম্বর ভবনটা হচ্ছে যে মূল ফটক আছে, মূল ফটকের একেবারেই সামনে। ওই ভবনের বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের চিহ্ন কিন্তু এখন দৃশ্যমান, এবং এখন পর্যন্ত আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য বা যেটুকু বাকি আছে সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছে। আর আজকে সচিবালয়ের প্রধান ফটক যেহেতু একটি কর্মদিবস এবং অনেক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে, তারা কিন্তু প্রাত্যহিক অফিস করার জন্য কিন্তু সচিবালয়ে প্রবেশ করার জন্য আসছেন, কিন্তু এখন পর্যন্ত আজকে সচিবালয়ে যারা কাজ করেন তাদের কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই কারণে আমরা দেখছি সচিবালয়ের সামনের সড়কে কিন্তু একটি বড় জটলা এই মুহূর্তে, যারা মূলত সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরে কাজ করে থাকেন। আপনি দেখছেন যে ফায়ার সার্ভিস যে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ধোঁয়ার অস্তিত্ব দেখা যাচ্ছে, সেগুলো তারা আসলে চেষ্টা করছেন নিয়ন্ত্রণের জন্য। এখন থেকে প্রায় ঘণ্টাখানিকের বেশি সময়ের আগে এই ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছেন তিনি আমাদের জানিয়েছিলেন বাহিনীর 211 জন সদস্য কিন্তু রাতভর প্রচেষ্টা চালিয়েছেন আগুন নিয়ন্ত্রণের জন্য, যার মধ্যে একজন নিহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন তার ঘটনাটিও বেশ মর্মান্তিক। তিনি পাইপ নিয়ে পানি আনার জন্য সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার হওয়ার মুখে একটি দ্রুত গতির ট্রাকের ধাক্কায় কিন্তু ঘটনাস্থলে তিনি নিহত হন। এবং এছাড়া আমরা দেখেছি একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন আগুন নেভানোর কাজ করতে গিয়ে, তাকেও কিন্তু অ্যাম্বুলেন্সে করে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ভবনটির 9 তালা, তার উপরের 4টি তালা মূলত আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং বাকি যেই অংশটি আছে সেটি কিন্তু খুব একটা ক্ষতি হয়নি এমনটি কিন্তু ফায়ার সার্ভিস দাবি করেছে। তবে সচিবালয়ের মতো একটি সংবেদনশীল এবং নিরাপদ জায়গা, যেটি কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো এবং একটি ছুটির দিনে একটি মধ্যরাতে, সেটি কিন্তু আসলে একটি বড় প্রশ্ন হয়ে ধরা দিবে। কারণ এই ধরনের জায়গায় পর্যাপ্ত পরিমাণ আগুন নির্বাপনের আয়োজন ছিল কিনা, বা এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এখানে অন্য কোনো ধরনের কোনো ইস্যু জড়িত আছে, সেই বিষয়গুলো কিন্তু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে বলে সবাই প্রত্যাশা করছেন যারা এখানে আছেন। সব মিলিয়ে সবাই অপেক্ষা করছেন চূড়ান্তভাবে আনুষ্ঠানিক ঘোষণা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হবে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, এবং সার্বিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি প্রাথমিক ধারণা হয়তো আমরা আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পাবো। ইপসিতা, স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম সচিবালয়ে এবং সেখান থেকে যাচ্ছিলাম অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। আয়োজনের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ কিউ স্টিল প্রেজেন্স সকাল 24-এ। দর্শক, আয়োজনে এই পর্যায়ে চলুন একটু দেখে আসি আবহাওয়ার আপডেটটি। আজ সারাদিন কোন বিভাগে কেমন আবহাওয়া থাকবে, সেই সাথে গতকাল কেমন আবহাওয়া ছিল। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 26.5 এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 27.6 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 28.8 এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 26.3 এবং সর্বনিম্ন 19.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 26.3 এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 25.6 এবং সর্বনিম্ন 17.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে 29.4 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, আয়োজনের শুরুতেই যেমনটি বলছিলাম, গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একটু আগেই আমরা আমাদের সহকর্মী সাদ বিন শফিকের সাথে সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হয়েছিলাম। এবার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আবারও আমরা সেখানে সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব আমাদের সহকর্মী সাদ বিন শফিকের সাথে। সাদ, ফায়ার সার্ভিসের ব্রিফিং কখন হতে পারে? তো সেক্ষেত্রে আসলে আমরা অপেক্ষা করছি মূলত আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস থেকে যে ব্রিফিংটা করা হবে। এখন থেকে প্রায় ঘন্টা একটি ব্রিফিং করা হয়েছিল, তখন কিন্তু জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহাপরিচালক যে ঘন্টা খানেকের মধ্যে হয়তো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, এই খবর পাওয়া যাবে। আমরা প্রত্যাশা করি আমরা চূড়ান্তভাবে বলতে পারবো যে ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি চিত্র করতে পাওয়া যাবে এবং এর পাশাপাশি যে কোনো মুহূর্তে আমরা যেমনটি শুনছি যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে মুহূর্তে খবরটি পেলাম এখন থেকে 10 মিনিট আগে 8টা 5-এ কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, এমনটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলো। আনুষ্ঠানিক কিছুক্ষণ পর দেয়া হবে। আমি যেমনটি বলছিলাম, সচিবালয় কিন্তু এখন পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যারা সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন, বিভিন্ন দপ্তরে কাজ করেন, তারা কিন্তু আজকে সকালে অন্যান্য কর্মদিবসের মতো সকালে এসে সচিবালয়ের সামনে তারা অপেক্ষা করছেন এবং অনেকে আজকে গত রাতের ঘটনাটি জানতেন, হয়তো অনেকে জানতেন না, এবং তারা কিন্তু আজকে সকাল থেকে আসছেন। এবং এখন যদি আমরা বলি দৃশ্যমান আগুন কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে এখন থেকে 10 মিনিট আগে কিন্তু এটি নিয়ন্ত্রণে এসেছে বলে এমন জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে মহাপরিচালক এখানে আসবেন, এসে আমাদের আনুষ্ঠানিকভাবে জানাবেন সার্বিকভাবে কেমন ছিল গত সারা রাতের যে তাদের অভিযান এই আগুন নেভানোর সেটি। দর্শক, আমরা যুক্ত ছিলাম সচিবালয়ে এবং সেখান থেকে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিফিং করবেন। দর্শক, পৌষের দ্বিতীয় সপ্তাহে এসে হালকা কুয়াশার সাথে শীতল হাওয়া যোগ হয়ে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। শীত পরিস্থিতির খবর জানব সহকর্মী হোসেন রায়হানের কাছ থেকে এবং তিনি যুক্ত হবেন পঞ্চগড় থেকে। রায়হান, শুভ সকাল। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে একটু জানবো, কেমন শীত দেখছেন আর জনজীবনের প্রভাব কেমন পড়ছে? সেটা জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার মানুষ অত্যন্ত শীতপ্রবণ। বিগত 3 মাস ধরে কিন্তু এখানে শীতের আবির্ভাব শুরু হয়েছে এবং যথারীতি শীত অব্যাহত রয়েছে।
এখানে সবচেয়ে দুর্ভোগ বাড়ে হচ্ছে শেষের দিকে, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস। আপনি জানেন যে এখানে পাহাড় থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ বাড়ে এবং যেমনটি শুরু হয়েছে এখানে। আমি আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গে কথা বলেছি। তারা আজকে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ণয় করেছে 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং আপনি জানেন যে বিগত পুরো ডিসেম্বর জুড়েই কিন্তু এখানে তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 1 অঙ্কের ঘরে তাপমাত্রা বিরাজ করছে এবং এটি অব্যাহত থাকবে পুরো জানুয়ারি মাস পর্যন্ত। তো এই কারণে এই এলাকার মানুষের মধ্যে সীমাহীন দুর্ভোগ বাড়ছে, বিশেষ করে যারা মাঠে কাজ করে, অর্থাৎ এই অঞ্চলে ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানকার মানুষ আসলে কর্মহীন হয়ে পড়ে শীতের সময়। বিশেষ করে তারা শীত মৌসুমে কোনো কাজ, ভারী কোনো কাজকর্ম না পাওয়ার কারণে তারা আসলে অনেকে অনাহার অর্ধাহারের মধ্যেও থাকে। তো সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে টানা অব্যাহতভাবে এখানে চলছে ঘন কুয়াশা, সাথে উত্তর থেকে যে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে সেটির কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কটা হচ্ছে এরকম যে আসলে মানুষ কোথায় যাবে, মানে বিশেষ করে শীতের কারণে কষ্ট বাড়ছে হাসপাতালগুলোতে। প্রতিদিন শীত এবং শীতজনিত রোগী হাসপাতালগুলোতে আসছে এবং শয্যা সংখ্যা না থাকার কারণে মেঝেতে পর্যন্ত চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি আপনাকে সেটা জানাই যে আসলে শীতকে কেন্দ্র করে এখানে পিঠাপুলির পাশাপাশি খেজুরের রসও বিক্রি হচ্ছে। মানুষ খেজুরের রস খাওয়ার জন্য আসছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বাজারে খেজুর গাছই সে রস নিয়ে বসেছে এবং মানুষ দল বেঁধে রস খাচ্ছে, খেজুরের রস। তো এরকম একটা অবস্থা এখানে বিরাজ করছে। তো সেটা পঞ্চগড় জেলার সার্বিক যে শীতের পরিস্থিতি সেটি হচ্ছে এরকম। তো আমি আপনাকে একটু কথা বলার চেষ্টা করব। আমি যার সাথে কথা বলবো তিনি এখানে খেজুরের রস, আপনি এখানে খেজুরের রস কেন বিক্রি করেন, কবে থেকে বিক্রি করেন? এখানে তো আমি প্রায় আল্লাহর রহমত প্রায় 34 বছর থেকে বিক্রি করতেছি পঞ্চগড় খেজুর রস। এটা শীতের দিন এত সুস্বাদ জিনিস, এটা খেজুরের রস, সবাই আগ্রহ খাওয়ার জন্য এবং আমি অনেক দূর থেকে সংগ্রহ করে খেজুর রসটা নিয়ে আসি। সেটা যেমনটি শুনলেন যে উনি খেজুরের রস এখানে বিক্রি করে, পিঠাপুলির সাথে খেজুরের রস মানুষ খাচ্ছে। বিশেষ করে বাইরে থেকে যারা পর্যটক আসছে তারা পঞ্চগড়ের এই শীত মৌসুমের যে শীতের আমেজ এটা উপভোগ করছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কিছুদিন আগেও দেখা গেছে হিমালয় থেকে কাঞ্চনজঙ্ঘার যে শুভ্রতা সেটিও মানুষ দেখতে পেরেছে এবং আগামী 2 মাস পর এখানে টিউলিপ ফুল ফুটবে, সেটি দেখার জন্য কিন্তু মানুষের ভিড় জমবে। সব মিলে হাসি কান্না, সব মিলে মানুষের দুর্ভোগের পাশাপাশি মানুষকে সুখ দেওয়ার জন্য পঞ্চগড় জেলার মানুষ এখানে প্রস্তুত রয়েছে। তো তাপমাত্রার যে বিষয়টি সেটি আগামী পুরো জানুয়ারি মাস ধরে কিন্তু তাপমাত্রা এখানে 3 থেকে 4 ডিগ্রি ঘরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম উত্তরের জেলা পঞ্চগড় থেকে। এবার একটু ভিন্ন কিছু জেনে আসি। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের খ্রিস্ট ধর্মাবলম্বীরা আড়ম্বরের সাথে বড়দিন উদযাপন করেছেন, কিন্তু ফিলিস্তিন, ইউক্রেন ও সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। এসব দেশে যুদ্ধ কেড়ে নিয়েছে বড়দিনের উৎসবের রং। এ নিয়ে দেখে আসি একটা রিপোর্ট। 2023 বছর আগে জেরুজালেমের বেথলেহেমে জন্ম হয় যিশু খ্রিস্টের, কিন্তু যিশুর জন্ম শহরেই নেই কোনো জমকালো আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ সড়ক কিংবা বড় স্থাপনার পাশে দেখা মিলছে না কোনো ক্রিসমাস ট্রি কিংবা সান্তাক্লজের। গেল বছরের মতো এবারও গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে বড় পরিসরে আয়োজন নেই বেথলেহেম শহরে। অনেক গির্জায় জায়নবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত। এমন বাস্তবতায় নেটিভিটি সহ কিছু গির্জায় হয়েছে প্রার্থনা সহ স্বল্প পরিসরের আয়োজন। যুদ্ধ পরিস্থিতিতে দিনটিকে আনন্দে কাটানোর চেষ্টা ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আগামী বছর যেন একটু ভালো কিছু দেখতে পারি, এই বড়দিনে সেই প্রার্থনাই করি। সেই সাথে গাজা সহ সারা বিশ্বেই নামুক শান্তি, শেষ হোক যুদ্ধ। সদ্য সরকার পতন হওয়া সিরিয়াতেও বড়দিন নিয়ে নেই চোখে পড়ার মতো আয়োজন। দেশ যখন ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, তখন গির্জাগুলোতে আগের বারের চেয়ে সীমিত রাখা হয়েছে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় বাড়তি নিরাপত্তায় প্রহরা দিচ্ছেন সিভিল ডিফেন্স ও হায়াত তাহরির আল শামের সদস্যরা।
মধ্যপ্রাচ্যের বাইরে ইউক্রেনে টানা ৩ বছর ধরে যুদ্ধের মধ্যেই বড়দিন কাটছে। বড়দিনের সকালেও রাশিয়ান যুদ্ধবিমানের হামলা হয়েছে দেশটিতে। এর মধ্যেই গির্জায় বড়দিনের প্রার্থনায় এসেছেন তারা। পরিবার থেকে দূরে যুদ্ধের ময়দানে থাকা ইউক্রেন সেনারা চান শান্তি ফিরুক দেশে। এদিকে ৫.৫ বছর পর প্রথমবার ফ্রান্সের প্যারিসের প্রাচীন ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালে বড়দিন পালন করা হচ্ছে। ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হওয়ার পর সংস্কার কাজ শেষে সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নটরডেমের দুয়ার। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, সময় হলো কেউ স্টিল প্রেজেন্স সকাল 24 থেকে বিদায় নেয়ার। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।